নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো রিসেন্টলি আরআরবি ক্লার্কের রেজাল্ট আউট হয়েছে এবং এখনও হয়তো স্কোর কার্ড তোমরা কেউ হাতে পাওনি। তো একটা স্ট্রেঞ্জ জিনিস আমি আমাদের গ্রুপসেও দেখতে পাচ্ছি এবং আরও বিভিন্ন সোর্সেস থেকে দেখতে পাচ্ছি যে 75-76 এরকম অ্যাটেম্পটস থাকা সত্ত্বেও অনেকেই এমন আছে যারা কিন্তু এক্সাম কোয়ালিফাই করতে পারেনি, তারা কিন্তু প্রিলিমসে আটকে গেছে। অথচ তার থেকে কিছু কম অ্যাটেম্পটস থাকা সত্ত্বেও অনেক ক্যান্ডিডেটসকে দেখা গেল যে তারা কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করে গেছে। ওকে, তো এটা একটা খুবই স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে। যথারীতি যাদের এত ভালো অ্যাটেম্পটস থাকা সত্ত্বেও যারা মানে কোয়ালিফাই করতে পারেনি, তারা খুব ওয়ারিড হয়ে আছে যে কতই এক্সাম কাট অফ গেল, আমরা কত এমন অ্যাকিউরেসিতে পিছিয়ে পড়লাম, কী এমন সমস্যা হলো যেটার জন্য আমরা আটকে গেলাম, এত অ্যাটেম্পটস থাকা সত্ত্বেও প্রিলিমস কোয়ালিফাই করতে পারলাম না। তো দিস ইজ দ্য ম্যাজিক অফ আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট এক্সাম। হতে পারে আরআরবি ক্লার্ক জবটাকে খুবই মানে ব্যাংকিং জবসের মধ্যে সবথেকে একটা মানে মানে সবথেকে নিম্ন স্তরের একটা জব হিসেবে কনসিডার করা হয়, যদিও আমি এটার কোনো কারণ বেসিক্যালি দেখি না। হ্যাঁ, মানে ইন টার্মস অফ স্যালারি অ্যান্ড অল, আফটার 12 বাই পার্ট সেটেলমেন্ট অ্যান্ড অল, তো আমি এটা মনে করি না। কিন্তু স্টিল এই জবটার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি কম্পিটিশন ব্যাপারটা দেখতে পাওয়া যায়, মানে মারাত্মক লেভেলের কম্পিটিশন দেখতে পাওয়া যায়, যেটা নিয়ে আমি আগেও অনেক ভিডিওসে কথা বলেছি। আমাদের নিজস্ব প্রিপারেশন ফেজ যখন চলছিল তখনও আমি এটাকে বারবার ফেস করেছি এক্সাম দিতে গিয়ে, যে সত্যি এর প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করাটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এক্স্যাক্ট কারণটা কি যে ভালো অ্যাটেম্পটস থাকা সত্ত্বেও অনেক ক্যান্ডিডেটসরা পিছিয়ে গেল এই জায়গাতে? তার সবথেকে বড় একটা কারণ হচ্ছে নর্মালাইজেশন এফেক্ট। বিশাল বড় একটা রোল প্লে করে নর্মালাইজেশন এই এক্সামের ক্ষেত্রে। কারণ আমাদেরকে এর ফ্যাক্টরসগুলো পার্ট বাই পার্ট একটু বোঝা দরকার। ব্যাংক এক্সামসের নর্মালাইজেশন এক্স্যাক্টলি কীভাবে হয় তার কোনো মানে ক্লিয়ার কাট ফর্মুলা কিন্তু আমরা জানি না, অন্তত আমার জানা নেই, বা কোথাও ডিসক্লোজডও নেই কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে। তো একটা আন্দাজ করা যেতে পারে যে অ্যাকিউরেসি একটা বিরাট বড় কিন্তু রোল অবশ্যই প্লে করে, আর এটা করে তার অবভিয়াস কারণও আছে। কারণ ঠিক একই কারণে কম অ্যাটেম্প্ট থাকা সত্ত্বেও একজন বেশি অ্যাটেম্প্ট থাকা একজনকে সারপাস করে এগিয়ে যাচ্ছে, সে কোয়ালিফাই করে যাচ্ছে, কিন্তু যার বেশি অ্যাটেম্প্ট আছে সে কিন্তু কোয়ালিফাই করতে পারছে না, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এবং মাল্টিপল শিফটসে যেহেতু এক্সাম হয়, শিফট টু শিফট ডিফিকাল্টিরও অনেক সময় একটা ব্যাপার হয়ে যায়। কোনো একটা শিফটে মানে বেশ ভালো ইজি লেভেল কোশ্চেন চলে আসে, যেখানে 75-77 এমনকি 80 আউট অফ 80 অ্যাটেম্প্ট করাটাও পসিবল হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে এমনও শিফট আছে যেখানে 70-73 অ্যাটেম্প্ট করতে মানে অবস্থা খারাপ হয়ে যায়, এরকম সিচুয়েশনও কিন্তু হয়, মডারেট লেভেলের কোশ্চেন্স চলে আসে। তো এটার জন্য আমি বারবার বলি যে তোমরা কখনোই এক্সামের যে অ্যাটেম্পটস সেটার দিকে ফোকাস না করে আগে তোমার এক্সাম লেভেলটাকে দেখো। ওকে, এবং সেই অ্যাকর্ডিং তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। নট নেসেসারি যে তোমার শিফট যদি একটু ডিফিকাল্ট টু মডারেটও চলে আসে, নট নেসেসারি যে তোমাকে বিশাল হাই অ্যাটেম্প্ট করতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে কী করি, হাই অ্যাটেম্প্টটাকে মাথার মধ্যে আগে থেকে একটা সেট করে নিই যে হ্যাঁ, আমাকে ভাই এত অ্যাটেম্প্ট করতে হবে এবং সেটার জন্য আমাকে যা খুশি তাই করে অ্যাটেম্পটস বাড়াতে হবে, এবং সেই চক্করে আমরা কী করি, খুব রাফ একটা মানে পজিশনে চলে আসি এক্সাম হলে। আমরা খুব রাফ অ্যাটেম্পটস করতে শুরু করি, একটা মানে হ্যাফাজেট ওয়েতে আমরা কোয়েশ্চেন্সগুলোকে অ্যাপ্রোচ করি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় তার জন্য অ্যাকিউরেসি প্রচণ্ড রকমভাবে হ্যাম্পার্ড হয়। অনেক সময় আমরা ইজি কোয়েশ্চেন পেয়ে গিয়ে নার্ভাস হয়ে যাই। যেমন হয় কি না যে দেখবে একটা ভিড় রাস্তার মধ্যে যেমন আমরা খুব বেছে বেছে খুব সাবধানে গাড়ি চালাই, হ্যাঁ, কারণ জানি যে ট্রাফিক জ্যাম আছে, ধাক্কা লেগে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ফাঁকা রাস্তা পেলে পরে আমরা অনেকে কিন্তু বেপরোয়া হয়ে যাই। তখন আমরা জানি কি এমন হবে, কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু সুপার স্পিডে কিন্তু গাড়ি চালাতে শুরু করে দিই, এবং তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি হয়ে যায়। সামান্য একটা হোঁচট, একটা সামান্য ছোট্ট গর্ত, তার মধ্যে তোমার গাড়ির চাকাটা পড়ে গেল, তুমি ছিটকে পড়ে গেলে। এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টস হয়। ঠিক সেরকমই জিনিসটা এই ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আমরা অফিসার লেভেলের এক্সাম দিই তখন কিন্তু আমরা জানি যে এক্সামের ডিফিকাল্টিটা ক্লারিক্যালের থেকে অনেকটা ইজি মানে হার্ড থাকবে, ডিফিকাল্ট থাকবে। তখন আমরা কিন্তু সাবধানে একটা অ্যাপ্রোচ নিয়ে চলি, এবং ন্যাচারালি অফিসার এক্সামের ক্ষেত্রে আমি যেটা দেখেছি অ্যাকিউরেসি কিন্তু অতটা হ্যাম্পার্ড হওয়ার কথা নয়, হয়ও না হয়তো মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে। কিন্তু ক্লারিক্যাল এক্সামের ক্ষেত্রে একটা আমরা জানি যে ইজি কোশ্চেন আসবে, ডুয়েবল কোশ্চেন আসবে, এবং আমাদেরকে প্রচুর প্রচুর অ্যাটেম্পটস করতে হবে, এবং অটোমেটিক সেখানে আমরা এত বেশি স্পিড মেনটেন করতে যাই যে কোথাও আমাদের যে মানে সাইকোলজিক্যাল যে একটা সিঙ্ক্রোনাইজেশন সেটা কিন্তু থাকে না। আমরা হ্যাপাজেট অ্যাটেম্পটস তো করতে থাকি, কিন্তু দেখা যাচ্ছে সিলি মিস্টেক্স হয়ে যায়, ফুল কনসেন্ট্রেশনটা ল্যাক করে যাই আমরা অনেক সময়। তো তখন কি হয়, সিলি মিস্টেক্সের জন্য আমরা অ্যাকিউরেসিতে আমরা পিছিয়ে পড়ি, এবং অ্যাকিউরেসিতে পিছিয়ে পড়া মানে এরকম মারমার কাট কম্পিটিশনের যে এক্সাম আরআরবি ক্লার্কের মতন এক্সাম, সেখানে কিন্তু আমাদের কোনো গ্রাউন্ড থাকে না আর কাম ব্যাক করার। তাই আমি বারবার বলি যে অ্যাকিউরেসিটাকে অলওয়েজ ফোকাস করা উচিত, অন্তত যে কোনো ক্ল্যারিক্যাল লেভেল এক্সামের ক্ষেত্রে। ক্ল্যারিক্যাল লেভেল এক্সাম
হয় না খুব ডিফিকাল্ট, মানে কোয়েশ্চেন্স ইন টার্মস অফ কোয়েশ্চেন্সের ডিফিকাল্টি তুমি কিন্তু কোয়েশ্চেন খুবই ডুয়েবল পাবে, কিন্তু তুমি যেমন ডুয়েবল পাচ্ছ তেমনি তোমার পাশের ছেলেটি বা মেয়েটিও কিন্তু ডুয়েবল কোয়েশ্চেন্স পাচ্ছে। তুমি যদি ওখানে ক্ষমতা রাখো 80-80 অ্যাটেম্প্ট করা, সেই পাশের ক্যান্ডিডেটটিও কিন্তু 80-80 ক্ষমতা রাখে অ্যাটেম্প্ট করার। তো সেখানে কিন্তু যে ডিফারেন্সটা হয় না, জাস্ট এই নখের ডগার যতটুকু আমার থিকনেস আছে, নখের থিকনেস যতটুকু, ঠিক সেই রকম মানে শার্প মার্জিনের আর কি তোমার ডিফারেন্সেস এখানে আমরা দেখতে পেয়ে থাকি। তো এই জন্য আমাদেরকে খুব মানে পজিটিভ এবং খুব অ্যাওয়্যারফুলি আমাদেরকে খুব সচেতনভাবে আমাদেরকে এক্সামটাকে অ্যাপ্রোচ করতে হবে, যেটা আমি বারবার বলে আসি যে অ্যাকিউরেসি ইজ দ্য কি এই এক্সামের ক্ষেত্রে। অ্যাকিউরেসি তোমার ঠিক থাকলে পরে তোমাকে এক্সাম কোয়ালিফাই করা থেকে কেউ আটকাতে পারবে না। আর যার রেফারেন্স আমি আবারও টানবো, 2021-এর আমার ফার্স্ট টাইম আরআরবি ক্লার্ক পরীক্ষার এক্সপিরিয়েন্স যেটা ছিল, খুবই মানে একটা মানে কী বলবো এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স ছিল। আমিও ঠিক প্রথম এক্সাম দিতে যাচ্ছি, তার আগে একটু আমি হিস্ট্রি দেখেছি আরআরবি ক্লার্কের, কীরকম কাট অফ যায় না যায় দেখেছি, অনেকটা হাই কাট অফের একটা এক্সাম। আমারও মাথায় টার্গেট ছিল 80-80 অ্যাটেম্প্ট করতেই হবে, 80-80 না করতে পারলে তো ভাই আই এম অলরেডি আউট অফ কম্পিটিশন, কিছু করারই নেই। তো দ্যাট ইজ দ্য মিনিমাম ক্রাইটেরিয়া, আমাকে 75+ তো অ্যাটলিস্ট রাখতে হবে, এরকম সব মাথায় চলছে। তো হঠাৎ করে কি হলো না, আমি যখন পেপার দিলাম, আমার সেদিন মনে আছে হয়তো আমার লাস্ট শিফট এক্সাম ছিল, আমি মাত্র কেটে কুটে 63 অ্যাটেম্পটস করতে পেরেছিলাম, 80-র মধ্যে মাত্র 63 অ্যাটেম্পটস করতে পেরেছিলাম। পেপার আমার যথেষ্ট মডারেট লেগেছিল, বাড়িতে যেরকম লেভেলের মক টেস্ট আমি দিয়ে এসেছিলাম সেই লেভেলের সঙ্গে অরিজিনাল পেপারের আমি কোনো মিলই পাইনি। এমনকি আমার আগের শিফট অবধি ছেলেমেয়েরা যেখানে 75+ অ্যাটেম্পটস করে বেরোচ্ছে, ম্যাক্সিমাম ছেলেপুলেরা যারা প্রিপেয়ার্ড 75+ অ্যাটেম্পটস করেই বেরোচ্ছে, সেখানে আমি 63 অ্যাটেম্পটসে আটকে গেলাম। সেলফ ডাউটস হলো যে ভাই আমি কি তাহলে ভালো প্রিপারেশন করিনি, আমি কি তাহলে পারছি না এখনও, আমি কি এতটা পড়াশোনা করা সত্ত্বেও আমি কি এখনও এলিজিবল হতে পারছি না এক্সাম কোয়ালিফাই করার মতন, বা ঠিকঠাক একটা এক্সাম দেওয়ার মতো। কোয়ালিফাই করা না করা পরের কথা, অ্যাটলিস্ট এক্সামের যেটা ডিমান্ড সেটাকে আমি ফুলফিল করতে পারছি না, আমি কি সেই জায়গাতেই পড়ে আছি এখনও। পরে যখন আমার রেজাল্ট আসলো তখন যথারীতি আমি দেখলাম যে আমার তো সিলেকশন হয়নি, কোথাও আমার আশাও ছিল না সিলেকশন হবে, কিন্তু এক সপ্তাহ পর যখন স্কোর কার্ড হাতে পেলাম, আমি টোটালি স্পেল বাউন্ড। 75.25 স্কোর, 63 অ্যাটেম্পটস, তার এগেনস্টে 75.25 স্কোর। এটা অনেকেই বিশ্বাস করে না, অনেকেই ভাবে এত মার্কস কী করে বাড়ে, বাট দিস ইজ দ্য ট্রুথ। এটা হয়েছে আমার সাথে 75.25, আর আমার সেবার কাট অফ গেছিলো 75.75, 2021 সালের কথা বলছি। 0.5 মার্কসের জন্য আমার প্রিলিমস আটকে গেছিলো, হয়নি। বাট আমি নর্মালাইজেশন দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এরকমও হতে পারে। তো এটাই বলতে চাই বারবার যে অ্যাকিউরেসিতে ফোকাস করো এবং নিজের অ্যাপ্রোচগুলোকে ঠিক জায়গায় রাখো, তো তবে করেই তোমরা কিন্তু সাকসেসফুল হতে পারবে। আরআরবি ক্লার্ক প্রিলিমস কোয়ালিফাই করাটা কিন্তু নট দ্যাট ডিফিকাল্ট, যদি তুমি ঠিকঠাক একটা রাইট অ্যাপ্রোচে তুমি যেতে পারো, একটা সিঙ্ক্রোনাইজড অ্যাপ্রোচে এবং সিঙ্ক্রোনাইজড স্ট্র্যাটেজিতে যদি তুমি এগোতে পারো। আর যেহেতু এখন সেকশনাল টাইমিংয়ের একটা ব্যাপার চলে এসেছে, আগে যেটা প্রবলেম হতো যে আমাদের ধরো ম্যাথস দিয়ে আমরা স্টার্ট করলাম, তো ম্যাথসই আমরা বেশিটা টাইম আমি ওখানে ইনভেস্ট করে ফেলছি, 40/40 ওখানে তো অ্যাটেম্পটস করে ফেলছি, কিন্তু যে টাইমটা ওখানে অকুপাই করে ফেলছি তার জন্য রিজনিংয়ের টাইম পাচ্ছে না, যে রিজনিংয়ে বাকি অ্যাটেম্পটা করতে পারবো। অটোমেটিক রিজনিং দেখা যাচ্ছে 10-12 অ্যাটেম্প্ট করে আমাদের ক্লোজ হয়ে যেত পেপার, অনেকেরই হতো এরকম সিচুয়েশনটা, কিন্তু এখন আর সেটা হওয়ার কোনো জায়গা নেই, টাইমিং ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, রিজনিংয়ে একটু এজ বেশি আছে, রিজনিংয়ে 40/40 অনেকেই দেখবে স্কোর করে ফেলবে আমার যতদূর ধারণা এই বছর, কিন্তু দেখা যাবে হয়তো ম্যাথসে অনেকে স্কোর কমে গেছে। কেন? কারণ ওই যে টাইমিং, যে মানে টাইমটা যেভাবে মানে ফিক্স করা হয়েছে, 25 মিনিট আর 20 মিনিটের যে ভাগ করা হয়েছে, হয়তো 20 মিনিটে 40 মার্কসের ম্যাথস হয়তো অনেকেই কভার আপ করতে পারবে না, এটা হয়তো অনেকের ক্ষেত্রে প্রবলেম হবে। বাট আমার বক্তব্য, তুমি 20 মিনিটে অ্যাটলিস্ট 35 দাও, কারণ তুমি আইবিপিএস ক্লার্কে অলরেডি সেটাই পাচ্ছ, এসবিআই ক্লার্কে তুমি অলরেডি সেটাই পাচ্ছ, 20 মিনিটসে তুমি 35 কোয়েশ্চেন্স তুমি করছো ওখানে, অ্যাটলিস্ট তুমি সেটাই করো, উইথ অ্যাকিউরেসি করো, তাহলে ওদিকে 40 এদিকে 35। আর আমি তো মনে করি 25 মিনিট টাইম মোর দ্যান এনাফ 40/40 রিজনিং কোয়েশ্চেন্স করার জন্য। ন্যাচারালি রিজনিং ইজি লেভেল, অনেকটা ইজি লেভেল আছে, পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আসে আরআরবি ক্লার্ক প্রিতে অন্তত, সেগুলো খুবই ইজি আসে, মানে চোখের পলক ফেলতে ফেলতে হয়ে যায়, যাদের ভালো প্র্যাকটিস আছে, যারা ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করেছে এই মুহূর্ত পর্যন্ত আরামসে পারবে। তো তাতে করে তোমার যদি 75 অ্যাটেম্পটসও থাকে উইথ 100% অ্যাকিউরেসি, 100% মানে 100% অ্যাকিউরেসির কথা আমি বলছি, বড় জোর একটা ভুল হতে পারে, একটা ভুল আমি অ্যাফোর্ড করতে পারি, কিন্তু তার বেশি একদমই নয়। তো আই ক্যান গ্যারেন্টি ইউ তোমার আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট যে প্রিলিমস এক্সাম, সেটা কোয়ালিফাই করার থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো নেক্সট টাইম যাদের সিলেকশন এই বছর হলো না প্রিলিমসে, ডোন্ট ওয়ারি, আপকামিং অনেক এক্সামস এখনও লাইনড আপ হয়ে আছে এই বছরের জন্য। এই পরীক্ষাতে যে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে মাথায় রাখো,
নেক্সট এক্সাম যেগুলোতে দেবে সেখানে অ্যাকিউরেসির দিকটাকে ভালো করার চেষ্টা করো। যখনই মক টেস্ট দেবে, মক টেস্ট রেজাল্ট যখন আউট হবে, মানে সাবমিট করার পর যখন মক টেস্টের আউটকাম আসবে, অলওয়েজ অ্যাকিউরেসি সেকশনে তোমার যেন 100% এই লেখাটা যেন আসে। অ্যাকিউরেসি যেন তোমার ট্রিপল ডিজিটে থাকে, 100%, না তার থেকে বেশি, না মানে তার থেকে বেশি তো সম্ভব নয়, তার থেকে কম যেন কোনো মতেই না হয়। এবার হতেই পারে একাত্তা এক্সামে তোমার 100% সব এক্সামে আসবে না, অন্তত প্রিলিমিনারি লেভেলের এক্সামগুলো যেন 100% অ্যাকিউরেসি থাকার চেষ্টা করো। একটা বা দুটো বড় জোর ভুল হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমার অ্যাটেম্পটসটাও সেরকম হতে হবে অবভিয়াসলি। পার্সেন্টাইল দেখবে তার সঙ্গে সঙ্গে যেন অবশ্যই ভালো জায়গায় থাকে। তো এইভাবে তোমাকে মক টেস্টেই মাইন্ডসেট বানাতে হবে যে আমি 100% অ্যাকিউরেসিটার টার্গেটে থাকবো, তবে করে তোমাদের সাকসেস আই হোপ তোমরা পাবে এবং কেউ আটকাতে পারবে না তোমাদেরকে সেই জায়গাটা অ্যাচিভ করা থেকে। তো দ্যাট ইজ অল ফর দিস ভিডিও। বেস্ট উইশেস টু অল অফ ইউ। যারা যারা মেন্স এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে ঠান্ডা মাথায় পেপার দাও, ঠিক যেভাবে প্রিলিমস কোয়ালিফাই করেছো সেইভাবেই মেন্সের জন্য অ্যাপ্রোচটা সিমিলার থাকবে। ঠান্ডা মাথায় এক্সাম দেবে, আর হচ্ছে অ্যাকিউরেসির দিকটা ফোকাসড রাখবে। যেগুলো ডুয়েবল কোয়েশ্চেন্স সেগুলোকে আমরা আগে করবো, বারবার বলছি। যেগুলো এক্সামে অ্যাপ্রোচ করতে গিয়ে হতেই পারে, প্রিলিমসের মতন হবে না কিন্তু ব্যাপারটা, এক্সামে অ্যাপ্রোচ করতে গিয়ে হতেই পারে যে কোনো একটা কোয়েশ্চেন করতে গিয়ে তোমার এক চান্সে হয়তো কোয়েশ্চেনটা হতে চাইছে না, একটু আটকে আটকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই কোয়েশ্চেনটাকে লিভ করে আমরা পরের কোয়েশ্চেনের দিকে চলে যাবো। আমরা ভাববো না যে ওই কোয়েশ্চেনটা করে তারপরে আমি ওটাতে পরেরটাতে যেতে হবে। ওই ইগোটা কখনো ক্যাচ করবো না নিজের মনের মধ্যে যে এই কোয়েশ্চেনটা করেই আমি ছাড়বো, এটা করে আমি দেখিয়ে দেবো। আইবিপিএস তোমাকে এক্সট্রা ক্রেডিট দেবে না ওটা করার জন্য। এমন মেন্সে অনেক কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমাকে তো ফাঁসানোর জন্যই দেওয়া থাকবে। আরআরবি ক্লার্ক মেন্সে হয়তো পাবে না ওরকম টাইপের কোয়েশ্চেন খুব বেশি, বাট অন্তত অ্যাকসেট ডিআই বা অ্যাকসেট রিজনিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল কিছু একটা ঢুকিয়ে দেবে যেটা তোমাকে ফাঁসানোর জন্য ওখানে দেওয়া থাকবে। তো তোমাকে খুব অ্যাওয়্যারফুলি, খুব সাবধানে ওই জায়গাটা যখনই দেখবে আটকে যাচ্ছ, বা নর্মাল কোনো কোয়েশ্চেন যেটা সত্যি ডুয়েবল কোয়েশ্চেন, হয়তো তুমি কিছু কারণে মেন্টালি হয়তো আনব্যালেন্সড হয়ে আছো ওই মোমেন্টে, একটু স্ট্রেসড হয়ে আছো, তুমি হয়তো আটকে যাচ্ছ, সঙ্গে সঙ্গে ওটাকে ছেড়ে দিয়ে পরের কোয়েশ্চেনের দিকে চলে যাবে। একদম ওটার মধ্যে আটকে থাকবে না, কারণ ওইটাতে আটকে থাকা মানে তোমার গোটা পেপারটা খারাপ হয়ে যাবে, গোটা পেপারটা খারাপ হয়ে যাবে। তো এই ভুলটা কখনো করবে না মেন্সে। এই একটা ছোট্ট ডিফারেন্স থাকে প্রিলিমসের থেকে। প্রিলিমসে আমরা গড়গড়িয়ে একটার পর একটা করতে থাকি, সব হতে থাকে, নর্মালি ডুয়েবল কোয়েশ্চেন্স থাকে, কিন্তু মেন্সে সেই জিনিসটা হয় না। তো তাই এই জায়গাটাতে হালকা আমাদেরকে একটু অ্যাপ্রোচটা পাল্টাতে হবে, দ্যাটস ইট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো একটুখানি বন্ধুদের সাথে। আর সব থেকে বড় কথা, শেয়ার করো না করো, ভালো করে পড়াশোনা করো, এটা হচ্ছে আসল ব্যাপার। তোমাদের সাকসেসফুল হলে সেটা হচ্ছে সব থেকে বেশি আনন্দের ব্যাপার আমার জন্য। বেস্ট অফ উইশেস টু ইউ, অল অফ ইউ।